নমস্কার, কেমন আছেন সবাই? আমি ডায়েটিশিয়ান সোনালি আরও একবার আপনাদের সামনে নতুন একটি প্রসঙ্গ, নতুন একটি ইনফরমেশন নিয়ে আজকে যে বিষয়টিতে কথা বলবো সেটা হচ্ছে লো ব্লাড প্রেশার। আমরা অনেকেই মনে করি যে লো ব্লাড প্রেশার থাকলে বোধহয় সেটা স্বাভাবিক। আমাদের নর্মাল রেঞ্জ অফ ব্লাড প্রেশার হচ্ছে 120/80। অনেকে এটাও ভাবেন যে লো ব্লাড প্রেশার থাকলে ভয়ের কিছু নেই। হাই ব্লাড প্রেশারটাকে আমরা অনেক সময় মনে করি যে এটা সিরিয়াস একটা কন্ডিশনস, কিন্তু এখানে বলে রাখি যে লো ব্লাড প্রেশার ক্যান বি অলসো ডেঞ্জারাস এবং এখানে আমাদের অনেক সতর্কতা প্রয়োজন। আজকে ঠিক এই বিষয়গুলিকে কভার করার চেষ্টা করব এই ভিডিওটিতে। সবাইকে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়েরি থাকে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। প্রসঙ্গ শুরু করব, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করতে চাই। আমার নাম সোনালি রায় দাস। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট, রেনাল নিউট্রিশন এডুকেটর। আমি বিভিন্ন রকম পেশেন্টদের তাদের শারীরিক অবস্থা অনুযায়ী ডায়েট প্রেসক্রিপশন দিই এবং তাদের সুস্থ রিকভারি করতে সাহায্য করি। লো ব্লাড প্রেশার হবার অনেকগুলো কারণ আছে, আজকে সেই কারণগুলো নিয়েই ডিসকাস করব। যার মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে হচ্ছে আমাদের শরীরে যদি ইলেকট্রোলাইটের ব্যালেন্স যদি কোনো কারণে ব্যাহত হয় বা স্বাভাবিকের তুলনায় যেটা থাকা উচিত তার থেকে যদি কোনো অংশে তারতম্য হয়, তখন আমাদের শরীরে ডিহাইড্রেশন ডেভেলপ করে। এর অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু অনেকে এটাকে অ্যাসোসিয়েট করে ওয়াটার ইনটেকের সাথে। এখানে বলে দিই, আমাদের শরীরে যে ফ্লুইড সেটা কিন্তু জল নয়, এটা হচ্ছে সেলুলার ফ্লুইড। এর মধ্যে যে কন্টেন্ট আছে ইটস নট ওয়াটার, এটা একটা ফ্লুইড যার মধ্যে ইলেকট্রোলাইটসের ব্যালেন্স খুব ইম্পর্ট্যান্ট। এই ব্যালেন্স যদি কোনো কারণে ব্যাহত হয় তখন আমাদের ডিহাইড্রেশন হতে পারে। হ্যাঁ, এখানে একটা কারণ আছে, জল যদি আমরা ঠিকমতো মাত্রায় গ্রহণ না করি সেটা একটা কারণ হিসাবে গ্রহণ হতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যদি আমরা অনেকটা জল খেয়ে নিই, সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স অনেক সময় বিগড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। আপনি ঠিকই শুনছেন, অতিরিক্ত জল খেলেও কিন্তু আমাদের শরীরে ডিহাইড্রেশন হওয়া সম্ভব। তাই ডিহাইড্রেশনের সাথে জলকে আমরা কখনো অ্যাসোসিয়েট করব না। অ্যাজ এ রিজন হয়তো আমরা জানতে পারি, বাট এটা সবসময় নেসেসারি নয় যে ডিহাইড্রেশন মানে আমার শরীরে জল কম। ডিহাইড্রেশন হবার আরও যে কারণগুলো সেটা হচ্ছে এক্সেস সোয়েটিং। আপনি যদি রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন বা আপনি যদি রোদে অনেক সময় অনেকক্ষণ ধরে যদি আপনি ওয়ার্কআউট করেন, সেক্ষেত্রেও আপনার শরীরে অনেকটা ঘাম নির্গত হয়ে যায়, যার কারণে ডিহাইড্রেশন হতে পারে। কিংবা আপনার যদি ডায়রিয়া হয় কিংবা ভমিটিং যদি আপনি করেন, কিংবা ধরুন তার আগের দিন আপনি মদ্যপান করেছেন, সেই কারণেও কিন্তু আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়। যারা ডায়ুরেটিক্স নেয় তাদের ক্ষেত্রে সবসময় তাদের শরীরে ইলেকট্রোলাইটের ব্যালেন্সকে মেনটেন করা ভীষণ জরুরি, কারণ তাদের ক্ষেত্রে একটা বডি ডিহাইড্রেটেড হওয়ার একটা ভীষণ মাত্রায় চান্সেস থাকে। তো এই প্রবলেমটিকে আমরা কিভাবে মোকাবিলা করতে পারি? আমরা যদি ওআরএস নিই কিংবা আমরা যদি ডাবের জল নিই, কারণ ডাবের জলের মধ্যে যেটা ন্যাচারাল ইলেকট্রোলাইটস অনেক মাত্রায় থাকে, সেটা আমাদের অনেক সময় হেল্প করে। তবে অবশ্যই যেটা আমি বলে থাকি যে কোনো কিছু খাবার দাবার বা কোনো কিছু ইমপ্লিমেন্ট করার আগে অবশ্যই আপনাকে কোনো এক্সপার্ট অ্যাডভাইস নিতে হবে। এটা গেল একটা কারণ, যেটা হচ্ছে ডিহাইড্রেশন। এরপরে যে কারণে আমাদের শরীরে লো ব্লাড প্রেশার দেখা যায় সেটা হচ্ছে আমাদের শরীরে যদি লো সোডিয়াম থাকে বা লো সল্ট। আমাদের শরীরে যে সোডিয়াম পটাশিয়ামের যে ব্যালেন্স সেটাকে মেনটেন হওয়া খুব প্রয়োজন। আমরা এটাকে কম্পেয়ার করতে পারি দাড়িপাল্লার দুটো পাল্লার সাথে, যেখানে একটা পাল্লা যদি কোনো কারণে ভারী হয়, অপর পাল্লা অটোমেটিক সেটা লাইট হয়ে যায়। এক্স্যাক্টলি কাইন্ড অফ এই সোডিয়াম পটাশিয়াম রেশিওর মতো। যদি আমরা পটাশিয়ামকে অত্যধিক মাত্রায় যদি আমরা ইনটেক করি, সেটা আমাদের অনেক সময় সোডিয়াম লেভেলকে কমিয়ে দেয়। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কোনো কারণে যদি আমাদের শরীরে সোডিয়ামের ঘাটতি হয়, সেক্ষেত্রেও একটা কারণ হতে পারে। সোডিয়ামের যে কাজ, যে সল্টের যে কাজ আমাদের শরীরে, সল্টে NaCl আছে, তাই না? সল্টের যেটা কাজ হচ্ছে আমাদের শরীরে, এটা আমাদের ফ্লুইডকে ধরে রাখে, সেলুলার ফ্লুইডকে ধরে রাখে। এরকম একটা যদি কন্ডিশনস হয় যেখানে আমাদের এই যে সোডিয়ামের মাত্রা কম,
তার মানে হচ্ছে আমাদের শরীর সেই ফ্লুইডকে কিন্তু ধরে রাখতে পারছে না। ঠিক একই কারণে দেখবেন যাদের শরীরে যারা অত্যাধিক মাত্রায় লবণ গ্রহণ করেন কিংবা যাদের এমনিতেই তাদের শরীরে সোডিয়াম মাত্রা বেশি, পটাশিয়ামের মাত্রা কম, তাদের হাত পা ফুলে যাওয়ার প্রবণতা বেশি, কারণ তাদের শরীরে সোডিয়াম অত্যাধিক মাত্রায় আছে এবং যেটা ওয়াটার রিটেনশন করছে। ঠিক একই কারণে যাদের শরীরে সোডিয়াম কম থাকবে তাদের শরীরে ফ্লুইড কিন্তু শরীর থেকে বেরিয়ে যাবে, এবং তার সাথে যদি আমরা অত্যাধিক মাত্রায় টয়লেটে যাই সেক্ষেত্রেও অনেক সময় কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। আমরা যদি কিটোজেনিক ডায়েট হঠাৎ করে স্টার্ট করি সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় ব্লাড প্রেশার লো দেখা যায়, কারণ তখনও ওই একই রিজন যে সোডিয়াম আমাদের শরীর থেকে বেরিয়ে গেছে। তো এগুলো হচ্ছে একটা কারণ যেটা হচ্ছে লো সল্টের সাথে অ্যাসোসিয়েটেড বা লো সোডিয়ামের সাথে অ্যাসোসিয়েটেড। যদি আমাদের শরীরে পটাশিয়াম লেভেল বেড়ে যায় সে একটা কারণ, যদি আমরা হঠাৎ করে কিটোজেনিক ডায়েট স্টার্ট করি সেটা একটা কারণ, কিংবা যদি এরকম আমাদের শরীরে কন্ডিশন ডেভেলপ করে যেখানে আমাদের শরীর থেকে সোডিয়াম কমে গেছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের লো ব্লাড প্রেশার কিন্তু দেখা যায়। এরপর আসছি তৃতীয় কারণে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এবং আপনারা একটু ভালো করে শুনবেন। আমরা অনেক সময় দেখেছি যাদের শরীরে লো ব্লাড প্রেশার থাকে তাদের কিন্তু হার্টের একটা সমস্যা থাকেই থাকে, কারণ লো ব্লাড প্রেশারের জন্য আমাদের শরীরে যে কন্ডিশনটা ডেভেলপ করে সেটা হচ্ছে ভিটামিন B1 ডেফিসিয়েন্সি, এবং এই ভিটামিন B1 ডেফিসিয়েন্সি অনেক সময় আমরা দেখি এটা কিন্তু অ্যাসোসিয়েটেড থাকে হার্টের অ্যাবনর্মালিটিসের সাথে। ইফ হার্ট ইজ নট ওয়ার্কিং প্রপারলি তার শরীরের মধ্যে লো ব্লাড প্রেশারের কিন্তু এটা সিমটম দেখা যাবে। যদি আপনার শরীরে লো ব্লাড প্রেশার থাকে নর্মালি বা কমে যাচ্ছে দেখছেন আপনার ব্লাড প্রেশার স্বাভাবিকের তুলনায় নেই, সেক্ষেত্রে আপনার হার্টের জন্য একটু কিন্তু সচেতন হওয়া খুব প্রয়োজন। লো ব্লাড প্রেশার হবার চতুর্থ যে কারণ সেটা হচ্ছে অ্যাডিসন ডিজিজ। আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি সিভিয়ারলি ইনফেক্টেড হয় বা সিভিয়ারলি ইনজিওর্ড হয় বা সিভিয়ারলি যদি এফেক্টেড হয়, যেখানে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড আর কোনোভাবে কাজ করছে না, সেই ক্ষেত্রে কিন্তু একটা ম্যাসিভ সোডিয়াম ডেফিসিয়েন্সিস হয় এবং এই কন্ডিশনে আমাদের বডি কিন্তু ভীষণভাবে ডিহাইড্রেটেড হয়ে যায়। তো এই সব কারণেও কিন্তু আমাদের শরীরে লো ব্লাড প্রেশার হয়। এক্ষেত্রে পেশেন্টদেরকে এক্সট্রা সল্ট খেতে বলা হয় থ্রু আউট দ্য ডে। লো ব্লাড প্রেশারের আরেকটা কারণ হচ্ছে যদি কারোর শরীরে অ্যানিমিয়া দেখা যায়, সেটা আয়রন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে কিংবা ভিটামিন B12 এর কারণে হতে পারে, সেক্ষেত্রেও আমরা দেখি যে লো ব্লাড প্রেশার কিন্তু হয়। তো অ্যানিমিয়া একটা কিন্তু তার অন্যতম কারণ। অনেক সময় আবার মেডিসিনাল কোনো ইনফ্লুয়েন্স থাকে, বিশেষ করে যারা অ্যান্টিডিপ্রেসেন্ট কোনো ওষুধ খাচ্ছেন বা যারা ডাইউরেটিক্স গ্রহণ করছেন তাদের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখি যে তাদের শরীরে লো ব্লাড প্রেশার দেখা দেয়। আরেকটা লক্ষণ দেখি সেটা হচ্ছে পোস্টপান্ড্রিয়াল একটা কন্ডিশন, যেটা খাবারের পরে সাডেনলি ব্লাড প্রেশার কিন্তু ড্রপ করে। আর এই যে কারণটা এটা কিন্তু একদম ডাইরেক্টলি কানেক্টেড টু অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে। আমি এই বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করব। মনে করুন আপনি অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে আছেন কিংবা আপনি বসে আছেন, হঠাৎ করে উঠে দাঁড়ালেন, কিংবা হঠাৎ করে আপনি রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আপনি ফেইন্ট হয়ে গেলেন, বা আপনি কোনো হার্ডকোর কোনো এক্সারসাইজ করছেন, হঠাৎ করে সাডেনলি আপনি ফেইন্ট হয়ে গেলেন বা মাথা ঘুরে গেল, বসে গেলেন। তো এই যে কারণগুলো এইগুলো হচ্ছে আমাদের বডি, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম এই সাডেন চেঞ্জেসটাকে নিতে পারে না, যেটাকে বলা হয় পশ্চারাল হাইপোটেনশনস। এখানে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম এই চেঞ্জেসগুলোকে অ্যাডপ্ট করতে পারে না এবং আমাদের মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি ঘটে এবং আমরা ফেইন্ট হয়ে যাই। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানেও একটা ভিটামিন ইনভলভ, যেটা হচ্ছে ভিটামিন B1। তাহলে ভিটামিন B1 তিনটে জায়গাতে ইনভলভ। একটা হচ্ছে আমাদের এই অটোনমিক নার্ভাস সিস্টেম যদি ঠিকমতো করে কাজ না করে বা আমাদের এই যে সাডেন চেঞ্জেসগুলো, আমাদের উঠে দাঁড়ানো, রোদের মধ্যে ওয়ার্কআউট করা, বা আমাদের স্ট্রেসফুল আমরা যে দাঁড়িয়ে থাকি তার জন্য আমাদের শরীরে যে স্ট্রেস থাকে সেটার সাথে যদি কোপ আপ না করতে পারে তখন আমাদের মস্তিষ্কে কিন্তু অক্সিজেনের ঘাটতি
ঘাটতি হয় এবং তখন আমরা ফেইন্ট হয়ে যাই। এবং আমাদের হার্ট যদি ঠিক মতো করে কাজ না করে সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন B1 রেসপন্সিবল, এবং এই সব কিছু কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ লো ব্লাড প্রেশার। এগুলো কিন্তু সবই ইন্ডিকেট করে লো ব্লাড প্রেশারকে। তাহলে আমরা যেটা জানলাম লো ব্লাড প্রেশার হবার যে কারণগুলো, সেটা হচ্ছে একটা হচ্ছে এটা ইন্ডিকেট করে আমাদের হার্টে কোনো প্রবলেম আছে, এটা ইন্ডিকেট করে আমাদের শরীরে ভিটামিন B1 বা B12 বা আমাদের আয়রন ডেফিসিয়েন্সিস আছে বা অ্যানিমিয়ার কোনো কন্ডিশন থাকতে পারে, কি এটা ডিহাইড্রেশনের জন্য হতে পারে, কিংবা এটা আমাদের শরীরে লো সল্টের কারণে হতে পারে বা লো সোডিয়াম লেভেলের কারণেও কিন্তু হতে পারে। এবার আসি ডায়েটারি ম্যানেজমেন্টের ব্যাপারে। ডায়েট বিষয়টি কিন্তু সবসময় কাস্টমাইজড হয় এবং পার্সন বেসিসে হয়, এবং এর জন্য যদি আমি ওভারঅল একটা কিছু বলে দিই এটা কিন্তু ভীষণই অযৌক্তিক হবে। সেই জন্য আপনার ডায়েট চার্ট সবসময় যেটা হওয়া উচিত একটা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের আন্ডারে ওনার পরামর্শ অনুযায়ী আপনার ব্লাড টেস্টের ভিত্তিতে কিন্তু আপনার ডায়েট চার্ট সবসময় হওয়া উচিত। লো ব্লাড প্রেশার হলে যেটা আপনারা করতে পারেন, অবশ্যই ডায়েটটাকে চেঞ্জ করবেন, কারণ ডায়েট যেটা আপনার শরীরের জন্য বেনিফিশিয়াল এবং আপনার হেলথের জন্য বেনিফিশিয়াল। ভিডিওটি এখানে শেষ করছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং লাভ রিঅ্যাক্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।